আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ব্যক্তি সংগ্রহ থেকে আয় কাকে বলে বা ফার্ম থেকে আয় কাকে বলে, সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করবো এবং আমরা আজকে শিখবো। চলেন তাহলে আমরা বেশি কথা না বলে আমাদের সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আশা করি নতুন কোনো কিছু আপনি শিখবেন। আয়কর আইন 2023 অনুযায়ী ব্যক্তি সংগ্রহ হতে আয় কাকে বলে বা ফার্ম থেকে আয় কাকে বলে সেই বিষয়টা আজকে আমরা শিখবো। তাহলে চলেন আমরা ইনশাল্লাহ শুরু করি। তাহলে আমাদের কি হবে, ফার্ম বা ব্যক্তি সংগ্রহ হতে আয় কি লিখবো আমরা, ফার্ম বা 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 ব্যক্তি সংঘ হতে ব্যক্তি সংঘ হতে আয়। আমরা কিন্তু আয়ের যে খাত আছে, আয়ের খাতগুলো কিন্তু আমরা সম্পূর্ণ শেষ করছি ইনশাল্লাহ সুন্দরভাবে। যারা যারা আমাদের সাথে ছিলেন তারা তো অবশ্যই ইনশাল্লাহ শিখে গেছেন। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন না, আপনাদের জন্য রেকর্ড ভিডিও আছে 1 থেকে, আপনারা আশা করি দেখবেন। তাহলে চলেন কি, ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয়, এই আয়টা হচ্ছে বিশেষ আয়। আয়কর আইন অনুযায়ী, আয়কর আইন 2023 অনুযায়ী এইটাও আপনার একটি আয়ের খাত। সেই খাতটি আপনার অবশ্যই কি করতে হবে, জানতে হবে এবং হিসাব সুন্দরভাবে পরিকল্পিতভাবে করতে হবে। তাহলে আয়কর ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় কাকে বলে সেই বিষয়টা আমরা আজকে ইনশাল্লাহ শিখবো। তাহলে ব্যক্তি সংঘ থেকে আয় হচ্ছে ব্যক্তি বা ব্যক্তি সংঘ আর কি, ব্যক্তি সংঘ বা ফার্মের আয়। আমরা কিন্তু আসলে পড়তেছি ব্যক্তি সংঘ, ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় কাকে বলে সে বিষয়টা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা হিসাবটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবো না। তাই সেই জন্য আমরা কি করতেছি, ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় কি কি, তো সেই বিষয়টা কিন্তু আমরা সুন্দরভাবে আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করতেছি। ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় বলতে বোঝায় দুই বা ততোধিক কোনো ব্যক্তি একত্রিত হয়ে তাদের যৌথ ব্যবসা পেশা বিনিয়োগ হতে অর্জিত মোট আয়। তাহলে আমরা কি বুঝলাম যে ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় বলতে আসলে কি বোঝায়। ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় কাকে বলে, ব্যক্তি সংঘ বা ফার্মের আয় বলতে বোঝায় 2 বা ততোধিক ব্যক্তি। একজন হবে না, একজন হলে তো তার একক ব্যক্তি মালিকানা ব্যবসা, সেটা তার ইন্ডিভিজুয়াল যে একজনের যে আয়কর আইন হিসাব আছে সে একজনের আয়ের উপর ভিত্তি করে সেটা হবে। কিন্তু ব্যক্তি সংঘ মধ্যে যে আয়টা হবে বা ফার্মের থেকে যে আয় হবে সেটাও কিন্তু আয়কর আইন অনুযায়ী সুন্দরভাবে আবার দেখাই দিতে হবে। তাহলে সেটা কি হবে, ব্যক্তি সংঘ বা ফার্মের আয় বলতে বোঝায় 2 বা ততোধিক, একজন না 2 বা 2 এর অধিক, 2 বা ততোধিক ব্যক্তির একত্রিত হয়ে তারা কি করতে পারেন, তারা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারেন, তারা কি করতে পারেন, তারা যে কোনো পেশা পরিচালনা করতে পারেন, তারা আরো কি করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। যদি এই খাত থেকে যদি আয় হয় তাহলে সেটা কি হবে, ব্যক্তি সংঘ হতে আয় বা ফার্মের থেকে আয়, সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। সেটা কিভাবে গণনা করা হবে সেটাও আমরা ইনশাল্লাহ শিখবো। সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে শিখবো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝলাম, ব্যক্তি সংঘ হতে আয় কাকে বলে বা ব্যক্তি ফার্ম থেকে আয় কাকে বলে। তো ব্যক্তি সংঘ আর ফার্ম থেকে আয় কাকে বলে সেটা আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি, একজন না, 2 এর একের বেশি, 2, 3, 4, 5, 7 অনেকজন মিলেও কিন্তু ব্যবসা বাণিজ্য বা ফার্ম পরিচালনা করেন। তাহলে 2 বা ততোধিক কোনো ব্যক্তি একত্রিত হয়ে তাদের যৌথ ব্যবসা পেশা তারা বিনিয়োগ করতে পারেন একসাথে। সেখান থেকে যে মোট অর্জিত আয় হবে সেই আয়টাই হচ্ছে কি আমার ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয়। এক্ষেত্রে যদি আমরা উল্লেখ করি এইভাবে যে 2 জন বন্ধু বা রহিম বা করিম, 2 জন ব্যক্তি একত্রিত একটি ব্যবসা পরিচালনা করলেন। একত্রে ব্যবসা পরিচালনা করার পরবর্তীতে তাদের আয় হলো মনে করেন যে 8 লাখ টাকা। তাদের আয় হচ্ছে 8 লাখ টাকা। যদি এই 8 লাখ টাকা হয় তাহলে তারা অবশ্যই কি করছেন, জয়েন্ট পার্টনারশিপ অংশীদারি ডিড করছেন। তখন অবশ্যই এখানে আয় বা ব্যয়ের একটা হিসাব ছিল। আমরা ধরে নিলাম যে 50%। যদি 50% হয় তাহলে এই 8 লাখ টাকার রহিম বা করিমের ভাগে পরে হচ্ছিল আপনার হচ্ছিল 4 লাখ টাকা। এই যে 4 লাখ টাকা
এই 4 লাখ টাকা হচ্ছিল কিন্তু আপনার আয়কর আইনের যে আছে, আয়ের যে খাত আছে, সেই আয়ের মধ্যে কিন্তু ফেলতে হবে। ফেলার পরবর্তীতে সেটা কিন্তু অন্যান্য খাতের মধ্যে ফেললে হবে না, এটা আলাদাভাবেই আমার হতে হলো ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয়, সেটা যেটা আছে সেটার মধ্যে করতে হবে। এই যে 4 লাখ টাকা তিনি পাইলেন, যে লাভ বা যে আয়, সেই আয় কিন্তু মোট যে আয় আছে সেই আয়ের সাথে যুক্ত করতে হবে। যোগ করার পরবর্তীতে আয়কর আইন 2023 অনুযায়ী এটার উপরে কিন্তু সম্পূর্ণ মোট হিসাবের উপরে তিনি কিন্তু আয়কর রেয়াত অন্তর্ভুক্ত হবেন বা আয়কর রেয়াত পাবেন। তাহলে আমরা কি বললাম, এটা হচ্ছিল গড় হারের উপরে সে আয় পাবেন, রেয়াত পাবেন। তাহলে কি ব্যক্তি সংঘ বা ফার্ম কাকে বলে? ব্যক্তি সংঘ বা ফার্মের আয় বলতে বোঝায় এটাই, 2 বা ততোধিক ব্যক্তি, কোনো ব্যক্তি একত্রিত হয়ে 2 বা ততোধিক কোনো ব্যক্তি একত্রিত হয়ে তারা যে ব্যবসা পরিচালনা করবেন, বা যদি কোনো পেশা পরিচালনা করেন, বা যদি তারা কোনো বিনিয়োগ করেন কোনো সেক্টরে, সেখান থেকে যে মোট আয়টা হবে সেটা হচ্ছে আমার কি ব্যক্তি সংঘ হতে আয় বা ফার্ম থেকে আয়। এগুলি আমরা যদি আরেকটু ক্লিয়ার করি বা আরো ছোট ছোট ভাবে যদি পড়ি, যে আসলে ব্যক্তি সংঘ হচ্ছে কি, সেটা কিন্তু আমরা অনেকেই শুনতে পাবো। চলো ব্যক্তি সংঘ হতে আয়, ব্যক্তি সংঘ হতে আয়, আইওপি হচ্ছে আইওপি, ব্যক্তি সংঘ হতে আয়, ব্যক্তি সংঘ। আসলে ব্যক্তি সংঘটা কি সেটা হচ্ছে আলাদাভাবে যদি আপনি বুঝেন, সেটাকে আয়কর আইন বা ইনকাম ট্যাক্সের আইন 2023 অনুযায়ী সেটাকে আইওপি বলে। আইওপিটা কি? অ্যাসোসিয়েশন অফ পারসনস, PRSONES, পারসনস। এটাকে বলা হয় হচ্ছিল এওপি। তাহলে আমাদের কি ব্যক্তি সংঘ হচ্ছে কি অ্যাসোসিয়েশন অফ পারসনস, এটাকে কি বলা হয়? এওপি, সরি আইওপি না, এওপি। তাহলে অ্যাসোসিয়েশন অফ পারসন, এটা হচ্ছিল কি আমার ব্যক্তি সংঘ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা হচ্ছিল ফার্মটা কি? ফার্ম হচ্ছিল, এটা গেল 1 নাম্বার, এটা যদি আমি দেই হচ্ছিল 2 নাম্বার, তাহলে আমার এবার হচ্ছিল ফার্মটা কি? ফার্ম হচ্ছে সাধারণত অংশীদারি ব্যবসা, এটাকে বলা হয় ইংলিশে পার্টনারশিপ ফার্ম, ফার্ম। তাহলে আমরা কি বললাম, ব্যক্তি সংখ্যাটা কি আমরা কিন্তু সহজে এবার বুঝতে পারছি। ব্যক্তি সংখ্যাটা হচ্ছে হলো অ্যাসোসিয়েশন অফ পারসনস, এটাকে ইংলিশে কি বলবে সংক্ষেপে এওপি। আর একটা হচ্ছে হলো ফার্ম হচ্ছে হলো সাধারণত অংশীদারি ব্যবসা, যারা অংশীদার একের অধিক 2, 4, 5, 7, 8, 10 একের অধিক হইলে কি হবে, সেটা ব্যক্তিগত আর থাকবে না, সেটা হয়ে যাবে কি ফার্ম বা সাধারণ অংশীদারি ব্যবসা। সেটাকে কি বলা হয়? পার্টনারশিপ ফার্ম। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারবেন আমাকে। ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি ইনশাল্লাহ সহযোগিতা করব আপনাকে উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা কি বললাম, ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় কাকে বলে সেটা আমরা কি বললাম, সেটা হচ্ছিল 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে তারা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারেন, তারা বিনিয়োগ করতে পারেন, তারা বিভিন্ন কাজে বিভিন্ন পেশা পরিচালনা করতে পারেন। সেই যে খাত আছে সেই খাতের যে আয়টা হবে সেটাই হচ্ছিল আমার ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয়। সেখানে আমরা এটা উল্লেখ করে দেওয়া থাকবে। তাহলে আমাদের হচ্ছিল আর একটা বিষয় আমাদের পড়তে হবে বা জানতে হবে, সেটা হচ্ছিল এই যে ব্যক্তি সংঘ হতে আয় আমরা পড়লাম, এটার মধ্যে আরেকটি আয় আমাদের সাথে যুক্ত করতে হবে বা এটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছিল যে সকলে কি আয়কর আইন অনুযায়ী যাদের আয় আছে সকলে কি আয়কর আইন অনুযায়ী আয়কর দেয়? না, সকলে আয়কর আইন অনুযায়ী কিন্তু আয় কর দিচ্ছে না। প্রত্যেকের আয় আছে কিন্তু অনেকেই মানুষই কি করে আয় কর অনুযায়ী আয় দেখায়ও না, আয় সরকারকে ট্যাক্স দেয়ও না। তাহলে সেটা আমরা এইভাবে প্রশ্ন করতে পারি যে যদি কোনো স্বামী বা স্ত্রী বা যদি মনে করেন যে শিশু হয়, অনেক সময় দেখা যায় তাদের আয় আছে কিন্তু তারা কি করে না, সরকারকে ট্যাক্স দেয় না। এই জন্য এনবিআর যে 2023 সালের যে আইন আছে আয়কর আইন, এই আয়কর আইন 2023 অনুযায়ী কিন্তু যাদের আয় আছে কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে না,
কিন্তু সেটা কিভাবে সরকার নিতে পারে সেই বিষয়টা কিন্তু সরকার সুন্দরভাবে একটি নিয়ম নীতির মধ্যে নিয়ে আসছেন। সেটা কি, স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক, অনেক সময় অপ্রাপ্তবয়স্ক কিন্তু আয় হয়, তাহলে সেটা তারা কি সরকারকে ট্যাক্স দিবেন? অবশ্যই সরকারকে ট্যাক্স দিবেন বা ট্যাক্স দেওয়া উচিত। তাহলে সেটা আমরা কি লিখবো? স্বামী স্বামী বা স্ত্রী, স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সন্তান। এখানে কিন্তু সন্তান বলা হয়েছে, এখানে কিন্তু কোনো ছেলে বা মেয়ে বলা হয়নি। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে। সেটা কি, স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান। তাহলে কি হবে, তাদের যদি আয় হয়, বলে তাদের যদি আয় থাকে, তাহলে তারা কি কর দিবেন? কর বা ট্যাক্স দিবেন। প্রশ্নটা আমাদের কি, স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি হয়, তাদের যদি আয় থাকে, তাহলে তারা কি ট্যাক্স দিবেন বা কর দিবেন? তাহলে আমরা কি বুঝবো বা আমরা কি জানবো যে হ্যাঁ অবশ্যই ট্যাক্স দিবেন। এখন তো দেখা যায় আপনাদের বা আমাদের যে প্রশ্নটা থাকে, যিনি অপ্রাপ্তবয়স্ক আছেন তার তো টিন সার্টিফিকেটই নেই, টিন সার্টিফিকেট ছাড়া ট্যাক্স দেওয়ার তো কোনো সিস্টেম নাই, তাহলে কিভাবে দিবেন? এর পরবর্তীতে বলতে পারেন যে আমার স্ত্রীর তো কোনো টিন সার্টিফিকেট নেই। যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে তারা কিভাবে ট্যাক্স দিবেন? এখানে কিন্তু অনেক মানুষ বলে কি যে আমার টিন নাই, আমি সরকারকে ট্যাক্স দিব না। কিন্তু মূল হিসাবটা কিন্তু টিন থাকা না থাকা না। যদি একটি ফ্যামিলিতে বা একটি পরিবারে স্বামী এবং স্ত্রী যদি অপ্রাপ্তবয়স্ক সন্তান হয়, তাহলে কিন্তু তাদের ট্যাক্স দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। তাহলে সেটা কি হবে, কিভাবে দিবে, সেটা আমি আবার আপনাদের লিখে দিই। সেটা হলো স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান, করদাতা নয়, কিন্তু কি আছে, তাদের আয় আছে। যে কথাটা আমি একটু আগে বললাম, তাদের আয় আছে। তাদের যদি আয় আছে, যদি আয় থাকে, তাহলে কি করতে হবে? সরকারকে কর দিতে হবে। তাদের আয় রয়েছে, সেক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী যিনি করদাতা তার আয় হিসেবে মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত হবেন। তাহলে এখানে কি হলো, আপনারা আবার ভালো করে বুঝেন। যদি আপনার ফ্যামিলিতে 5 জন বা 7 জন সদস্য থাকেন, তাহলে সেই 5 জন বা 7 জন সদস্যের মধ্যে যদি একজন করদাতা থাকেন, বাকি কেউ করদাতা নন, একজন করদাতা আছেন, এখানে কিন্তু স্বল্পভাবে বুঝেছেন যে স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান। তাহলে একটি ফ্যামিলিতে কে থাকে? বাবা মা সন্তান। তাহলে কি হলো, যদি এদের মধ্যে কেউ একজন করদাতা থাকেন, তাহলে অন্য কেউ যদি আয় থাকেন, তাহলে সে আয়টা কি হবে, এই যে যিনি করদাতা থাকবেন সে তার সাথে মোট আয়ের সাথে যুক্ত হবেন এবং সেই আয় অনুযায়ী কি করতে হবে, তাকে কর পরিশোধ করতে হবে। যদি আমরা এই আইন সম্পর্কে জানতে চাই যে আসলে এই আইনটা কোথায় আছে, তাহলে আমরা অবশ্যই যারা দেখতেছি অবশ্যই নোট করতেছি, বা অবশ্যই যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করার অনুরোধ থাকলো। তাহলে আমরা কি বললাম, স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি হয়, তাদের যদি আয় থাকে, তাহলে কি তারা কর দিবেন কি দিবেন না। আজকে থেকে আমরা এই অজানা জিনিসটা জানলাম। যারা না জানতেন, আজকে ইনশাআল্লাহ আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পরবর্তীতে আপনারা জানেন। তাহলে সেটা কি হবে, যে অবশ্যই ট্যাক্স দিবেন। কিভাবে ট্যাক্স দিবেন, তার টিন না থাকা সত্ত্বেও কি করবেন, তিনি ট্যাক্স দিবেন। সেটা কিভাবে, যে ওই ফ্যামিলিতে বা ওই পরিবারের মধ্যে যদি কেউ একজন করদাতা হয়, সেটা স্বামী হইতে পারেন, স্ত্রী হইতে পারেন, এই দুজনের মধ্যে যদি কেউ করদাতা থাকেন,
তাহলে তার ওই মোট আয়ের সাথে সেটা কি হবে, যুক্ত হবে। যুক্ত করার পরবর্তীতে সেটা তিনি আয়কর আইন অনুযায়ী যেভাবে নিয়ম আছে সে আয়কর আইন অনুযায়ী কি করতে হবে, তার কর দিতে হবে। তাহলে চলেন এটা যে ব্যতিক্রম আইনটি আছে সে আয়কর আইনের যে ধারা বা ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছিল কোন কিসের মধ্যে আছে সেই ব্যাখ্যাটা আমরা একটু পড়ি। তাহলে সেটা কি এর মধ্যে আছে, সেটা হচ্ছিল আয়কর আইন, আয়কর আইন 2023 এর 31.1 এর খ যে ধারা আছে অনুযায়ী এটির হিসাব হবে, এটা হচ্ছিল লেখার প্রয়োজন ছিল না। তার পরবর্তীতেও যাতে করে আপনারা সহজে খুঁজে পান, এই জন্য আমি কিন্তু এটা আবার উল্লেখ করলাম যে আয়কর আইন যে এই যে ধারাটা আছে এটা কিন্তু একটা ব্যতিক্রম ধারা। কি জন্য, আমরা সচরাচর বাংলাদেশে যারা বসবাস করি তারা কিন্তু সকলেই জানি যদি আমার টিন সার্টিফিকেট না থাকে তাহলে আমি সরকারকে ট্যাক্স দিব না। কিন্তু সরকার নিয়ম রাখছেন যে আপনার ট্যাক্স দিতে হবে। তাহলে সেই ট্যাক্সটা কিভাবে দিবেন, যদি একজন স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান হয় তাদের যদি আয় থাকে তাহলে তাদের মধ্যে যিনি একজন করদাতা আছেন তিনি কিন্তু সেই মোট আয় যুক্ত করে তার আয়ের মধ্যে যুক্ত করে তিনি কিন্তু সেই সরকারকে ট্যাক্স দেওয়ার বিধান রয়েছেন। কিসের বিধান রয়েছেন, সেটা হচ্ছে আয়কর আইন 2023 এর 31.1 অনুযায়ী এটি হিসাব হবে। তাহলে অবশ্যই আমরা এটা বুঝতে পারছি। তাহলে এখন হচ্ছিল আমরা আয়কর আইনের যে আয়ের যে খাতগুলি আছে সেই সম্পূর্ণ খাতগুলি কিন্তু আমরা আজকে ইনশাআল্লাহ শেষ করলাম। তাহলে আশা করি যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করার জন্য অনুরোধ করা থাকলো, বা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে জানানোর জন্য অনুরোধ রইল। তাহলে চলেন আজকে হচ্ছিল আমরা মোট আয়টা দেখি। এটা হচ্ছিল মোট আয়ের যে বিষয়টা আছে, আমরা কিন্তু আয় খাত করছিলাম 60টি, আজকে কিন্তু আমরা আয় খাত শেষ করলাম কয়টি, প্রায় 10টি। তাহলে আমরা যদি এটা একটা ছকের মাধ্যমে দেখি যে মোট আয় হিসাবটা কিভাবে করা হবে, এটা আপনারা যদি পাবেন হচ্ছিল আয়কর যে এনবিআর এর ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই নির্দেশিকা রয়েছে, সেটা আপনারা দেখলে অবশ্যই পেয়ে যাবেন। তাহলে চলেন আমরা যদি সেটা দেখি, সেটা কি মোট আয় বিবরণীতে কি হবে সেটা আমরা একটু দেখি। মোট আয় বিবরণীতে আমরা হচ্ছিল সিরিয়াল নাম্বার দিলাম না, 1 2 3 দিয়ে দেখতেছি। আয় বিবরণীতে আমাদের যে হিসাবটা থাকতে হবে মোট আয়ের হিসাবটা আমরা কিভাবে করব সেটা। 1 নম্বরে আমরা কি পড়ছিলাম, চাকরি হতে আয়, চাকরি হতে আয়। 2 নম্বরে আমরা কি পড়েছিলাম, 2 নম্বরে পড়েছিলাম আমরা ভাড়া হতে আয়। 3 নম্বরে আমরা কি পড়েছিলাম, 3 নম্বর পড়েছিলাম আমরা কৃষি হতে আয়। 4 নম্বরটা আমরা কি পড়েছিলাম, ব্যবসা হতে আয়। 5 নম্বরটা আমরা কি পড়েছিলাম, মূলধনী আয়। 6 নম্বরটা আমরা কি পড়েছিলাম, আর্থিক পরিসম্পদ হতে আয়। এবার 7 নম্বরটা আমরা কি পড়েছিলাম, 7 নম্বরটা পড়েছিলাম আমরা অন্যান্য খাতেতে আয়। অন্যান্য খাত হতে অন্যান্য উৎস হতে আয়। আজকে আমরা কি বললাম 8 নম্বরে আমরা বললাম হচ্ছিল ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয়। এর পরবর্তীতে 9 নম্বর কি বললাম, স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক হলে কিভাবে দিবে সেটা। অপ্রাপ্তবয়স্ক হতে আয়। এরপর 10 নম্বর আমরা কি করব, বিদেশে
উদ্ভূত উদ্ভূত কোনো কোনো আয়, কোনো আয়। এটা অবশ্যই কি হতে হবে, এই বিদেশের ক্ষেত্রে আবার কিন্তু করযোগ্য আছে, আবার করযোগ্য বা কর বিয়োজন সেটা থাকবে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, করযোগ্য। এই হচ্ছে আমাদের মোট যে 10টি খাত আছে, সে 10টি। 11 নম্বর আমাদের কি হবে, মোট আয়, মোট আয়। এটাই হচ্ছে আমাদের করযোগ্য আয় হবে। এখানে যেগুলি আয়গুলি আছে, এই আয়ের বাইরে কিন্তু কোনো আয় নেই। আপনি যখন এই হিসাবটা করতে যাবেন তখন কিন্তু এইটাই হবে, বা মোট আয়ের হিসাব এইগুলির মধ্যে আপনার হিসাবটি কমপ্লিট করতে হবে। সেটা কি, মোট আয়ের হিসাবের ক্ষেত্রে আমরা 1 নম্বর করছি চাকরি হতে হয়, ভাড়া হতে হয়, কৃষি হতে হয়, ব্যবসা হতে হয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পত্তি হতে হয়, অন্যান্য উৎস হতে হয়, ফার্ম বা ব্যক্তি সঙ্গ হতে হয়, স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্ত যদি বয়স্ক হন তাদের যদি আয় থাকেন তারা কিভাবে রিটার্ন সাবমিট করবেন সেই বিষয়টাও কিন্তু আজকে আমরা আলাপ আলোচনা করলাম বা আমরা পড়লাম। তার পরবর্তী 10 নম্বরে কি আছে, বিদেশ উদ্ভূত কোনো হতে আয়। বিদেশিদের কিভাবে আয় হবে সেটা হচ্ছিল, একজন ব্যক্তি ধরেন বিদেশে হতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছেন, বাংলাদেশে তিনি ব্যবসা প্রতিষ্ঠান আছে। যদি মনে করেন উনি বিদেশ বসবাস করেন, তিনি বিদেশে একটা ব্যবসা পরিচালনা করেন, সেখান থেকে তার আয় হলো মনে করেন 10 লাখ টাকা। তার যদি আয় 10 লাখ টাকা, বাংলাদেশে যে ব্যবসা পরিচালনা করেন সেখান থেকে তার আয় হলো ধরেন 5 লাখ টাকা। তাহলে যেহেতু উনি বাংলাদেশের থেকে আয় যেটা করছেন সেটার উপরে কিন্তু তার করযোগ্য হবেন। তিনি বিদেশ বসে যেটা করছেন, বিদেশি প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু বিদেশিটা করযোগ্য হবেন না। সেটা কিন্তু তার মোট আয়ের মধ্যে তিনি কিন্তু এই দেশের না, তিনি কিন্তু বিদেশের। তিনি এই দেশের যতটুকু আয় করছেন ততটুকুর উপরে কিন্তু তিনি কর বা ভ্যাটটা দিবেন। তাহলে আমাদের কি হলো, আজকে আমরা কিন্তু আয়কর আইনের যে আয়ের যে খাতগুলি আছে আমরা কিন্তু ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে শেষ করলাম। আশা করি আমাদের কোনো বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনাদের অনুরোধ থাকবে কমেন্ট বক্সে জানানোর জন্য, বা আপনাদের যদি কোনো কিছু আরো বেটার পরামর্শ থাকে তাহলে সেটাও অনুরোধ থাকবে কমেন্ট বক্সে মতামত প্রকাশ করার জন্য। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।